প্রেমে পড়বি। মেঘ মেহতাবের থেকে চোখ সরিয়ে নেয়। তার কথার প্রতি উত্তরে কিছু বলে না সে যে তাকে মিস করবে সেটা কিছুটা হলেও সে নিজেও অনুভব করতে পারছে। নিজের অধিকার খাটিয়ে বলার মতো অনুভূতি এখনো তাদের মধ্যে সৃষ্টি হয়নি। সৌরভরা মিলে সবাই প্ল্যান এঁটে ফেলে। প্ল্যান মোতাবেক মেয়েরা এক দল আর ছেলেরা অন্য দলে ভাগ হয়ে যায়। সৌরভরা মেহতাবের কাছে আর মেয়েরা মেঘের কাছে এসে হাজির হয়, আর মেহসানকে আহতাব আর অহনার কাছে ডিনার পার্টির জন্য জায়গা বুক করতে পাঠিয়ে দেয়। আহতাবদের আগেই বলে রেখেছে সৌরভ। সাম্মি মেঘকে নিয়ে হাঁটতে হাঁটতে বলে ওঠে, ভাবি চলো আমরা একটু ওই দিকটা ঘুরে আসি। কিন্তু কোনো কিন্তু নয়, আমরা ননদ আর ভাবি একটু আলাদা টাইম স্পেন্ড করবো, চলো। মেঘ আর আপত্তি জানায় না। মেয়েরা মিলে অন্যদিকে চলে যায়, আর সৌরভরা মেহতাবকে নিয়ে তার বিপরীত দিকে চলে যায়। দোস্ত, আজকে রাতে মেঘ আর তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আসলে তখন বললাম না মেঘ সারপ্রাইজ দেবো, ওইটা আসলে সত্যি ছিল না। কিন্তু দোস্ত, তোদের আমরা ভালো চাই, সো প্লিজ আমাদের গিফটটা নাকচ করিস না। সৌরভের সাথে আমরা সকলে সহমত। সিয়ামের কথায় সবাই মাথা নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দেয়। মেহতাব আন্দাজ তো করেছিল, তাই তাদের একটু সাহায্য করার জন্য মেহতাব একটু ভেবে বলে ওঠে, আই হ্যাভ ওয়ান কন্ডিশন। যদি তোরা আমার শর্তে রাজি হতে পারিস অ্যান্ড আমার শর্ত পূরণ করিস, তাহলে ভেবে দেখবো যে আমি তোদের গিফট অ্যাকসেপ্ট করব কি না। সবাই একটু ভেবে রাজি হয়ে যায়। মেহতাব আবার বলে ওঠে, এখান থেকে তোদের মধ্যে একজন কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারলেই হবে, সিম্পল। মেহতাবের কথায় সবাই আর না করতে পারে না। তারা জানে মেহতাব তাদের ঘায়েল করার চেষ্টা করছে। সৌরভ বলে ওঠে, মেহতাব, বুনো শিয়াল হলে আমরা বাঘা কুমির। প্লিজ কুমিরগুলোকে তোদের সাথে তুলনা করে অপমান করিস না, আই রিকোয়েস্ট। সবাই ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে হাত পা এদিক ওদিক সরিয়ে ব্যায়াম করতে থাকে। একটা দীর্ঘশ্বাস নিয়ে সেখান থেকে টপস আর জিন্স পরা অনেকগুলো মেয়ের সামনে দাঁড়ায়। রোফ চুল স্পাইক করতে করতে কবিতার ছন্দে বলে ওঠে, আমার বাবা ছিল বড় বউ, নাম আমার রোপ। রৌফের কথা শুনে একটা মেয়ে বলে ওঠে, আপনার গোপ নেই কেন তাহলে? সৌরভ রৌফকে ঠেলে সরিয়ে দিয়ে বলে ওঠে, বাবা মা করতো আমায় নিয়ে গৌরব, নাম আমার সৌরভ। সৌরভের কথা শুনে আর একটা মেয়ে বলে ওঠে, কেন সৌরভ ভাইয়া করতে বললেন? কেন এখন কেউ আর গৌরব করে না? রৌফ সিয়াম সামির ভাইয়া নাম শুনে হেসে বলে, ভাইয়া টিকিটের ম্যাচ শেষ, সাইড প্লিজ। সামির সৌরভ আর রৌফের সামনে এসে বলে, আমি ছিলাম আগের জন্মের, আমির নাম আমার স্বামীর। সিয়াম সৌরভ রৌফ ঠাট্টার স্বরে হেসে বলে ওঠে, গরিবের আমির এবার শেষ, পালা সিয়ামের। সিয়াম বলে ওঠে, ওগুলো এতিমখানায় দিলাম, নাম আমার সিয়াম। আর একটা মেয়ে হেসে বলে ওঠে, ধন্যবাদ আপনাদের। 3 জন লোক দরকার ছিল এতিমখানা পরিষ্কার করার জন্য, আর এখানে 3 জনের সাথে একজনকে ফ্রিও দিচ্ছে। মেয়েগুলো তাদের ইজ্জতের তান্দুরি বানিয়ে দিয়েছে, তার তাদের বুঝতে বাকি নেই। সবাই তাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। সিয়াম বলে উঠল, আমি বাংলাতেই তার ঠান্ডা লাগছে, তাই সে তার ব্লেজার খুলে মেয়েকে পরিয়ে দিল আর বলল, এখন ঠান্ডা লাগছে? কিছুক্ষণ পর মেহতাব মেঘের দিকে একটা প্যাকেট এগিয়ে দিল। মেঘ অবাক দৃষ্টিতে মেহতাবের দিকে তাকিয়ে প্যাকেটটি হাতে নিল। প্যাকেট খুলতেই সে হতভম্ব হয়ে গেল। এটা তো অ্যাপয়েন্টমেন্ট লেটার, স্কুলের শিক্ষিকা পদে নিয়োগ হওয়ার। অহনা আপু আর তোমার দুজনের জন্য। আপনি কি করে জানলেন আমাদের দুজনের স্বপ্ন শিক্ষিকা হওয়ার? এটা কোনো কঠিন কাজ ছিল না, আর এমনিতেও আমি লন্ডন ব্যাক করব, তুমি যাতে তোমার হাজব্যান্ডকে বেশি মিস না করো সেই প্রস্তুতি। তাই ভাবলাম তোমায় একটু ব্যস্ত করে যাই। কেন, তুমি খুশি নও? খুশি, ভীষণ খুশি, থ্যাংক ইউ সো মাচ। আমি তো ভাবছিলাম ওই দিনের মতো আবার আই লাভ ইউ বলে না ফেলো। মেহতাবের কথায় মেঘ ভীষণ লজ্জা পায়। লোকটা লজ্জায় ফেলতে উস্তাদ। লজ্জা পেতে দেখে মেহতাব বলে উঠল, তোমার লজ্জা পেতে দেখলে ভীষণ ভালো লাগে, জানি না কেন। মেহতাবের কথায় মেঘ এই নিয়ে আরেক দফা লজ্জা পায়। দরজায় কিছু শব্দ শুনে মেহতাব আর মেঘ দৌড়া থেকে উঠে পড়ে। মেহতাব দরজা খুলতেই আহতাব অহনা সহ সবাই একসাথে হুমড়ি খেয়ে পড়ে। সবাইকে এভাবে একসাথে দেখে মেঘ আর মেহতাব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আহতাব মুচকি হেসে ইতস্তত করে বলে ওঠে, আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ, তুমি থাকো আমি যাইব। বলতে দেরি, কিন্তু আহতাবের দৌড় দিতে দেরি না। আহতাবের কাণ্ড দেখে সবাই হাঁ করে তাকিয়ে রইল।
সবাই মেহতাবের রুমে চুপচাপ বসে আছে। সৌরভ, রৌফ, সামির, সিয়াম সোফায় বসে নিজেদের দিকে চাওয়াচাওয়ি করছে। সৌম্য আর মেহসান বিছানায় আছোয়া হয়ে শুয়ে আছে। সাম্মি, সিমরান, মিথিলা বেতের টুলে বসে আছে। অহনা মেঘের পাশে বসে আছে। নীরব পরিবেশ। সবাইকে এভাবে দেখে মেহতাব বলে উঠল, তোরা সবাই একসাথে দরজায় কান পেতেছিলি কেন? আর ভাবি, শেষমেশ তুমি আর ভাইয়াও ওদের দলে যোগ দিলে। আই কান্ট বিলিভ ইট। মেহতাব, কি বলতো, আমি আসতে চাইনি। তোমার ভাইয়া দেখতে মানে শুনতে চাইছিল তোমাদের মধ্যে সম্পর্ক নর্মাল কিনা। এছাড়া আমরা নির্দোষ। ভাবি, দোষ নির্দোষ প্রমাণ করছো কেন? হ্যাঁ, এটা কি কোর্ট? কারো ঘরে কান পাইতে কথা শোনা কোনো দণ্ডনীয় অপরাধ থরি? সৌরভ কথা শেষে মেহতাবের দিকে তাকাতেই মেহতাবের দৃষ্টি দেখে চুপসে গেল। রৌফ বলে উঠল, আসল কথা, আমরা বেশি কিছু শুনি নাই দোস্ত। আজকে সবার কানের নেটওয়ার্কে প্রবলেম ছিল। এই রিসোর্টে খুব দুর্বল নেট দেয়, শুনতে পাই নাই। দরজাগুলো ভালো মানের এই রিসোর্টের মালিকের নাম কেস করা উচিত। নাম মেহতাব চৌধুরী, 6 ফুট উচ্চতা, গায়ের রং ফর্সা, জিম করা বডি, সিল্কি চুল। এইটার বর্ণনার সার্টিফিকেট যান খুঁজুন আর কেস চুকে দিন। ভাইয়ের প্রশংসার বেলায় কোন ত্রুটিই থাকে না। আই এম তো বিস্মিত। সিয়ামের কথা শুনে সবাই মুচকি একটা হাসি দিল। পরক্ষণে রৌফের মনে পড়ে যায় এই রিসোর্ট তো মেহতাবদের নিজেরই। মার কাছে মাসির বাড়ির গল্প আর কি। আমার মনে হয় ফার্নিচারগুলো কাকুলি ফার্নিচার, দামে কম মানে ভালো, তাই না দোষ? এই সামিরের মাথায় কেউ শিলা পাথর ঘষত, হ্যাঁ? তবুও যদি ধার হয়ে একটু বুদ্ধি হয়। তবু বুদ্ধি হবার নয়, মরিচা পড়ে গেছে, কি আর করার বলো। চুপ থাক তোরা। আসল কথা, আমরা নিতান্তই ভদ্র ছেলে। দোস্ত, মেয়েগুলোর সাথে মিশে আমরা নষ্ট হয়ে গেছি। আগে আমরা ছিলাম ভালো, এখন আমাদের কি হলো? ভাইয়া, আমাদের নামে কি আজে বাজে কথা বলছো? ওইসব তোমাদের দোষ। ঠিক, আমাদের নামে আজে বাজে কথা বলে ভাইয়ার কান ভাঙাচ্ছ। এইসব প্ল্যান তো তোমাদের ছিল, আমাদের নয়। আমাদের মিসইউজ করেছো। তোমরা কি পুকুরে ধোয়া তুলসী পাতা, মির্জাফর সবগুলো? মেয়েরা আর কিছু বলতে যাবে, মেহতাব তাদের থামিয়ে দিয়ে বলে উঠল, ফর গড সেক, তোরা থাম সবাই। চলো সবাই, আজ থেকে আমরা মেয়েরা আলাদা আর ছেলেরা আলাদা। দেখা যাক আমাদের হেল্প ছাড়া ওদের ক্ষমতা কত। ভাবি, তুমি ওদের দলে যোগ দিলে শেষমেশ, হ্যাঁ? তোমাদের দলে আহতাব আছে, ওই দলে আমি নেই। এই বলে অহনা সহ বাকি মেয়েরা চলে গেল। সৌম্য আর মেহসান হাই তুলতে তুলতে যেতে লাগলো। এই দেখে সৌরভ সহ বাকি সবাই ওদের মাথায় একটা চাটি মেরে চলে গেল। তা দেখে মেহসান বলে উঠল, আমরা কি করেছি? আমরা তো এম্পায়ার। রৌফ পেছনে ফিরে মুচকি হেসে বলে উঠল। সৌরভ, সামির আর সিয়াম রৌফের এমন কথাবার্তায় হেসে দিল। মেহসান মাথা চুলকিয়ে যেতে লাগলো। সৌম্য বলে উঠল, তো আনফেয়ার। আমি আজ থেকে সন্ন্যাসী হয়ে যাব, কোনো দলে থাকবো না। যেখানে যাই সবাই শুধু ফ্রি ভেবে যা ইচ্ছা তাই করে। মিথিলা, সাম্মি আর সিমরান রুমে ঢুকতেই অবাক হয়ে গেল। বেডে টিনা শুয়ে আছে। টিনার কথা তো তারা ভুলেই গিয়েছিল। যে কিনা হেল্প করবে বলে প্রমিস করেছে, সে আরামসে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। সাম্মি বলে উঠল, বাহ, এত সুন্দর দৃশ্য দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মজা দেখাই, চলো। তোরা আজে বাজে কিছু করবি না। মিথিলার কথায় তারা কোনো রকম গুরুত্ব আরোপ করল না। টিনাকে বিছানা থেকে হাত আর পা ধরে তুলে অশ্রমে শুইয়ে দিল। টিনার কোনো হুঁশ নেই, সে আরামসে ঘুমাচ্ছে। মিথিলা আর কিছু বলল না। সবাই হাসাহাসি করে শুয়ে পড়ল। সৌরভদের রুমে সবাই রেগে বেশ আগুন হয়ে আছে। মেহসান সন্ন্যাসীদের মতো পোশাক পরিধান করে ধ্যান করার ভঙ্গিতে বসে আছে। সৌম্য বিছানায় আছোয়া অবস্থায় চিপস খাচ্ছে। সামির সৌম্যের থেকে প্যাকেট কেড়ে নিয়ে নিজে খেতে শুরু করেছে। সৌরভ, সিয়াম, রৌফ সিরিয়াস ভঙ্গিতে সোফায় বসে আছে। তাদের উপর সব দোষ চাপিয়ে দিল। সিয়াম বলে উঠল, দোস্ত, আরে কি ছিল? যত দোষ নন্দ ঘোষ। ওই যে কয় না, গু খায় সব মাছে, দোষ পরে ফাঙ্গাস মাছের। তুই কি ইনডাইরেক্টলি আমাদের পাঙ্গাস মাছ বললি? তুই জানিস না আমার পাঙ্গাস মাছ অ্যালার্জি? এই কথা শুনে মেহসান ধ্যানরত অবস্থায় ঠোঁট কামড়ে নিজের হাসি থামাতে লাগলো। সামির বিষম খেয়ে উঠল। সৌম্য পানি দিতে গিয়ে সব পানি সামিরের গায়ে ঢেলে দিল।
সৌম্য ইতস্তত করে বলে উঠল, পানির অপর নাম জীবন। আমি তোমাকে আরেকটা জীবন দিয়েছি, তাও আবার ডেলে। সামির রাগে গজগজ করে বলল, সোম, তোরে আজ বানামো আমি মোমো। ভালো লাগে না সবসময়, এত কাই কাই করো কেন? তোকে পরে দেখছি। এই বলে সামির ওয়াশরুমে ঢুকে পড়ল। সৌম্য পরাঞ্জায় জ্বলিয়া গান ছেড়ে জোরে চিৎকার করে গাইতে লাগলো। টান্ডাই যাই ফুরিয়া রে, টান্ডাই যাই ফুরিয়া রে, টান্ডাই যাই ফুরিয়া রে, টান্ডাই যাই ফুরিয়া রে। সৌম্যের গান শুনে মেহসান নিজেকে আর সামলাতে পারল না। সন্ন্যাসী বেশ ছেড়ে সে মুখ দিয়ে বিট বাজাতে বাজাতে গিটার চালানোর ভঙ্গিতে নাচতে থাকে। ওদের এলোপাথারি ভাবে নাচ দেখে রোব বলে ওঠে, দাদের কাছে শুনছিলাম বুড়ো বয়সে পাটের ব্যবসা, আর এখন দেখি কিশোর বয়সে মুড়ি ব্যবসা করতে হইব গো। আমি বাকরুদ্ধ স্বাধীনতা অর্জনের পরও। হে আল্লাহ, আমায় উঠা নাও। আহতাব আর অহনার মধ্যে কোনো ঝামেলা নেই। তারা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তারা বুদ্ধি করে ওদের মধ্যে ঝামেলা পাকিয়ে দিয়েছে। বাকিটা আর তাদের কিছুই করতে হবে না। মিয়ার ছেলে 2 দল করে নেবে, তারা শুধু দেখবে। মেঘ শাড়ি চেঞ্জ করে একটা বেগুনি রঙের শাড়ি পরে এসেছে, আর মেহতাবও একটা ব্রাউন টি শার্ট আর ট্রাউজার পরেছে। মেঘকে দেখে মেহতাব বলে উঠল, সব ঠিকঠাক আছে, শুয়ে পড়ো। মেঘ মেহতাবের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি ঘুমাবেন না? আসলে আমি কালকে ফিরে যাব না, সো আগে থেকে বলে দিব আমার অ্যাসিস্ট্যান্টকে, যাতে ও কালকের দিনটাই একটু ম্যানেজ করে রাখে। অনেক পেন্ডিং কাজ পড়ে আছে। আই হ্যাভ নো আদার অপশন। মেহতাবের কথা শুনে মেঘ ভীষণ খুশি হলো, কিন্তু অনুভূতি গোপনেই থেকে গেল। প্রকাশ করল না, বা তার প্রকাশ করার ক্ষমতাটুকু হয়তো নেই। মেঘের কোনো প্রতিক্রিয়া না দেখে মেহতাব ভ্রুকুসকে বলে উঠল, তোমার হাজবেন্ড তার ওয়াইফের জন্য থেকে গেছে। ওয়াইফের তো খুশি হয়ে হাজবেন্ডকে জড়িয়ে ধরা উচিত নয় কি? মেহতাবের কথায় মেঘ বিস্মিত ভঙ্গিতে তাকিয়ে রইল মেহতাবের মলিন মুগ্ধকর মুখের পানে। শীতের মৌসুম, ভোরের রৌদ্রোজ্জ্বল মিষ্টি সকাল। সূর্যের দেখা মেলেনি, কাচের জানালাগুলো বড় বড় পর্দা দ্বারা আবৃত। মেঘ আর মেহতাব বিছানায় শুয়ে আছে। মেঘ ছোট বাচ্চাদের মতো মেহতাবের উষ্ণ দেহতে মুখ ডুবিয়ে শুয়ে রয়েছে। কখন সে এক বুকে ঠাঁই নিয়েছে কারোরই জানা নেই। কনকনে শীত তাদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দিয়েছে। হুল্লোর পার্টি থাকলে শীতকে পা ধরে সালাম করত। গালে কিছুর খোঁচা খেতেই ব্যথায় কুকরিয়ে উঠল সে। বলিষ্ঠ হাতের বাঁধনগুলো আরো শক্তপোক্ত হলো। মেহতাবকে নিজের সন্নিকটে দেখে চমকে উঠল। অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ব্যথায় মেঘ চেঁচিয়ে উঠল। মেহতাব পরিস্থিতি বোঝার জন্য ঘুমে মগ্ন অবস্থায় শোয়া থেকে উঠে পড়ল। চুলগুলো কপালে এলোমেলো ভাবে পড়ে আছে, তবুও তাকে সুদর্শন পুরুষ বলা যায়। মেহতাবের নজর গেল খাটের পাশে পড়ে থাকা সুন্দরী রমণীর দিকে। মেঘ গালে হাত ডলতে ডলতে নিচে বসে আছে। মেহতাব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। বলে উঠল, মেঘ কিছু বলল না। কিছুক্ষণ নীরব থাকার পর একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেহতাব উত্তরে আসা না করে শোয়া থেকে উঠে চুলগুলো ঠিক করতে করতে সৌরভদের ওয়াশরুমের দিকে চলে গেল। রিসোর্টের টপ ফ্লোর অর্থাৎ ছাদে ছোট্ট ছোট্ট গোল টেবিলে মেহতাব আর তার বন্ধুরা বসে আছে। নিচে বসে আছো কেন? মেঘ কিছু বলল না। কিছুক্ষণ নীরব থাকার পর একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেহতাব উত্তরের আশা না করে শোয়া থেকে উঠে চুলগুলো ঠিক করতে করতে সৌরভদের ওয়াশরুমের দিকে চলে গেল। রিসোর্টের টপ ফ্লোর অর্থাৎ ছাদে ছোট ছোট গোল টেবিলে মেহতাব আর তার বন্ধুরা বসে আছে। সৌরভ সামিরকে গুটিয়ে কিছু একটা জিজ্ঞেস করতে বলল। সামিরের সেই দিকে মনোযোগ নেই। তার অস্তিত্ব টিকিয়ে রাখা টেবিলের উপর সুন্দর করে সজ্জিত খাবার খাচ্ছে সে। সিয়াম ব্যায়াম করছে, রূপ ছাদে দৌড়াচ্ছে। মেহতাব ফোনে নিউজ দেখছে আর কফি খাচ্ছে। সবাই নিজেদের কাজে ব্যস্ত, শুধু সৌরভ নিজে ছাড়া। সৌরভ বলে উঠল, পেটুক স্বামীর খাবারগুলোকে আত্মরা করা বন্ধ কর। আর সকিনের স্বামী মর্নিং তোর বন্ধ কর। এতিমখানার এটিএম ব্যায়াম করা থামা বলছি। সবাই দিকে আয়। সৌরভের কথায় সকলের মুখ চুপসে গেল। মেহতাব ধোয়া ওটা কফির মগটা সাইডে রেখে দিয়ে বলল, প্লিজ নতুন কোনো ঝামেলা ক্রিয়েট করিস না, অনেক কাজ বাকি। আই এম সো বিজি। রোব বলে উঠল, দোস্ত, এই পৃথিবীতে সৌরভ আজ পর্যন্ত যত ঝামেলা আবিষ্কার করেছে, ওই আবিষ্কার সম্পদ দিয়া আজ ও উগান্ডার প্রেসিডেন্ট হয়ে যাইত। সৌরভ আফসোসের সুরে বলল,
আমি ওই সকল আবিষ্কার উগান্ডার জন্য না করে তোর জন্য করেছি মেহতাব। ভাব আমি কতটা উদাহরণের অধিকারী। ও নো, তাইলে আজকেই পাবনায় খবর দিতে হইব। পাবনাই কেন? উগান্ডার প্রেসিডেন্টের তো পাবনার পাগলা গারোতে থাকা উচিত নয় কি? মায়ের কোলে সন্তান আর বনের পশু বনে শোভা পায়। থাম, সমুদ্রের মাঝখানে নাম। হোয়াট এভার। তো আসলে দোস্ত, আমরা কিছু প্রশ্ন করব, তুই উত্তর দিবি। তাইলে আমরা কোনো কথা কি কোনো শব্দ ছাড়া লন্ডনে ব্যাক করবো। এমনিতেও তোদের জন্য অনেক দেরি করেছি, বেশি উল্টাপাল্টা কাজ করলে আই প্রমিস আজই রওনা দেব। মেহতাবের কোনো ভাবাবেগ না দেখে সৌরভ আর বাকিরা 4টা চেয়ার টেনে নিয়ে মেহতাবের সামনে বসে পড়ল। তাতেও মেহতাব গুরুত্ব আরোপ করল না, সে ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। সৌরভ ফোনটা কেড়ে নিল আর বলে উঠল, দোস্ত, আমার নানার, তার দাদার, তার শ্বশুরের শালীর কসম, শেষ সুযোগ চাই। সবাই চাই চাই বলে সম্মতি জানালো। মেহতাবের অন্য কোনো উপায় না থাকায় বলে উঠল, ওকে। ওকে। তো আমাদের প্রথম প্রশ্ন করবে লালবাতি টিমের পক্ষ থেকে সিয়াম। সিয়াম একটু নিজেকে ঠিকঠাক করে নিল, একটা শিপ হাতে নিয়ে বলে উঠল, আপনি কি মেঘকে ভালোবাসেন? অপশন রয়েছে: 1 ভালোবাসি, 2 ভালোবাসি, 3 ভালোবাসি, 4 ভালোবাসি। কোনোটিই নয়। এইটা আমার অপশনে ছিল না। দিস ইজ বাজে চিটিং। যেমন প্রশ্ন তেমন উত্তর, চিটিং এর কি দেখলি? দোস্ত, সিয়াম বারবার বাংলা একটু কাঁচা, বরাবরই। লালবাতি ক্ষমা প্রার্থী। এবার চুল কালো টিমের পক্ষ থেকে রৌফ নাই, যার গোফ। করবো আমি বিয়া তোমাদের দাওয়াত দিয়া। তো আমার প্রশ্ন, ভালোবাসা বলতে কি বুঝেন আপনি? ভালোবাসা? এরকম টাইপ প্রশ্ন করলে আমি কিন্তু চলে যাব। প্লিজ অন্য কিছু আস্ক কর। ওকে, আরেকজন বাকি তো, আহাত পেরুক টিম থেকে সামির, যার দিবা স্বপ্ন হলো সে বাদশাহ আমির। আমি সামির, বয়স 25, একদম খাঁটি সিঙ্গেল। আমার জীবনে 3টি শখ, খাওয়া, খাওয়া আর খাওয়া। আয় সূর্য মামা, বুদ্ধি দিয়ে যা। সামিরের মাথায় একটু বুদ্ধি দিয়ে যা। মাথাতে হরলিক্স খাওয়া যদি একটু বুদ্ধি হয়। টেকো মাথায় চুল গজাতে পারলে মস্তিষ্কবিহীন মাথায় বুদ্ধির বীজ লাগানো কোনো ব্যাপারই না। হে প্রভু, পেটটা আমার একটু খেতে ভালোবাসে, ওকে কি করে অনাহারে রাখি আমি? এতটা নির্দয় নয়। মেহতাব আর এক মুহূর্ত নষ্ট না করে নিচে চলে যায়। আর কিছুক্ষণ ওদের সাথে থাকলে মেহতাবেরও পাবনার পাগলা গারোতে নিজেকে অ্যাডমিট করতে টিকিট কাটতে হতে পারে। নিজেকে ধাতস্থ করে মেহতাব রুমে প্রবেশ করতেই মেঘকে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু লাগাতে দেখে থমকে যায়। কি করছো? গালে ব্যথা পেলে কিভাবে? মেঘ কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর রিনরিনিয়ে বলে ওঠে, আপনি দিয়েছেন? মেহতাব অবাক হয়ে যায়, সে আবার কখন দিল? নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, রিয়েলি? আমি তোমাকে? হাউ ইজ ইট পসিবল? কিভাবে আবার? আপনার খোঁচা খোঁচা দাড়ি দিয়ে ঘষা দিয়েছেন। সৌরভরা মেহতাবকে তার চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়েছে। মেঘ এখনো রুমে আসেনি, তাই মেহতাব রেডি হয়ে নিচে মেঘকে খুঁজতে চলে গেছে। পথের মাঝখানে কাটার মতো সৌরভ আর তার দল দাঁড়িয়ে আছে। বাহ দোস্ত, কারণ নজর না লাগে বড্ড রূপবতী তুই। সৌরভের কথায় মেহতাব মুচকি হাসল। তাই নাকি? বেশি দিন নেই, সেই তো লন্ডন ব্যাক করতে হবে। তখন শোধ তুলবো। উগান্ডা হানিমুন গিফট করব, মিথিলার সাথে যাস, ওকে? শেষ কথাটা আসতে বলাতে বাকিরা না শুনলেও সৌরভের কান অব্দি পৌঁছেছে। সে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে উঠল, ওর চোখ অ্যানাকন্ডার মতো, কান ডাইনোসরের মতো। কিভাবে জানলো শালায়? মেহতাবের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে হবু জ্বালা জেনে যাবে। মেহতাব কিছুই বলল না, তার চোখ এড়ানো এত সহজ নয়। সৌরভের ভয়ার্ত কণ্ঠে বলা কথায় হেসে দিল। জ্বালা নয়, শালা হবে। সন্ধ্যার পার্টি সবাই যার যার মতো এনজয় করেছে। মেহতাব নিজের ফোনে কোনো জরুরি কল অ্যাটেন্ড করেছে। সৌরভ একটা জুস নিয়ে তাকিয়ে আছে। রৌফ, সামির, সিয়াম 3 জনের নজর মেহতাবের দিকে। সৌম্য আর মেহসান প্রকৃতি কী অবস্থায় আছে আঁচ করার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর মেহতাব কথা বলা শেষ করে ওদের সাথে একটা টেবিলে বসে পড়ল। মেহতাবকে আসতে দেখে সিয়াম বলে উঠল, দোস্ত, মেঘ কই? জানি না, তুই যেখানে আমিও সেখানে। সিয়াম সৌম্য আর মেহসানের দিকে ইশারা করল। তারা কথা না বাড়িয়ে মেয়েদেরকে খুঁজতে চলে গেল।
সবাইকে গোমরা দেখে সবার মন ভালো করার জন্য রৌফ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল, বিলকিসের মা ওঠো। সবাই নিজেদের দিকে চাওয়াচাওয়ি করল রৌফ কাকে কথাটা বলেছে সেটা বোঝার জন্য। রৌফ কিঞ্চিত হেসে সামিরের কোমর জড়িয়ে ধরে বলল, রূপবতী হওয়া উচিত তোমার মতো। তোমার বিড়ালের মতো চোখ, কুকুরের মতো দাঁত, হাতির মতো নাক, বাজুরের মতো কান আমায় তোমার দিকে আকৃষ্ট করে প্রিয়। ওরে বিলকিসের মা, চুলগুলো পাইকা গেছে হাওয়াতে। সিয়াম ফোড়ন কেটে বলে উঠল, বিলকিসের মারে দেখা ক্রাশে নামে বাস খাইলাম। অহনা মেঘকে শাড়ি পরিয়ে দিচ্ছে, সিমরান মেঘের মেকআপ করিয়ে দিচ্ছে, মিথিলা মেঘের চুলে গোলাপ ফুল লাগিয়ে দিয়েছে, টিনা গহনা পরিয়ে দিচ্ছে। সামনে বিছানায় আচ্ছোয়া হয়ে তাদের কাণ্ড দেখছে আর হাসছে। সিমরান ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, শুয়ে আসছি কেন? দেখ কেউ আসছে কিনা, একদম ঢুকতে দিবি না। হুকুম হুজুর। এই বলে স্বামী দরজায় ঠেস হয়ে দাঁড়িয়ে রইল। তখনই সৌম্য আর মেহসান ঢুকতে গেলেই স্বামীর পায়ের সাথে উষ্টা খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল। মেহসান বুকে ফু দিয়ে বলে উঠল, আপু কি করছো? আমরা তো উভয় পক্ষ। স্বামী তাচ্ছিল্যের সুরে বলে উঠল, ওরে আমার সিঙ্গারার আলু, তোদের ভালো করেই জানা আছে আমার। সরো, ভাবিকে দেখতে চাই। একদম চালাকি চলবে না, না হলে ছাদে শুকো দিয়ে শুটকি বানিয়ে দেব। দেখতে ভেটকি মাছের মতো, আমাদের আবার শুটকি বানাবে আসামি একটা। সাম্মি আয়নায় নিজেকে দেখে নিজেকে ধাতস্থ করে বলে উঠল। যা মাফ করে দিলাম। সৌম্য আর মেহসান কথা বাড়ালো না। ওরা চলে গেলে সাম্মি পিছন থেকে মেঘকে দেখেই মুখ হা করে তাকিয়ে রইল। মশা ঢুকে যাবে। সিমরানের কথায় হুঁশ ফিরল সাম্মির। হ্যাঁ, কারণ নজর না লাগে। সবাই নিচে বসে বোর হচ্ছে। সৌরভ মুখে তালা দিয়ে রেখেছে। মেহতা ফোনে ইম্পর্টেন্ট কাজ করছে আর আহতাবের সাথে ডিসকাস করছে। সিয়াম রৌফ চুপচাপ বসে আছে। সৌম্য আর মেহসান ফোনে মগ্ন। সামির পরিস্থিতি ঠিক করতে বলে উঠল, এক বনে এক সাহসী ছেলে ছিল। মেহসান ফোন থেকে মাথা তুলে বলে উঠল, নাম নিশ্চয় স্বামীর। তুই বুঝলি কেমনে? ব্রেন হ্যাক করে নিয়েছিস নাকি? সবাই সামিরের ভঙ্গি দেখে হেসে নিজেদের কাজে মনোযোগ দিল। তৎক্ষণাৎ মেঘার বাকিদের নিচে নামতে দেখে সবার দৃষ্টি সিঁড়ির দিকে গেল। মেহতাবের নজর কেড়ে নিল সাদা শাড়ি পরিধানরত রমণী। চোখে গাঢ় কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, মাথায় লাল গোলাপ, যাকে বলা যায় কোনো কিছুর খামতি নেই। মেহতাবকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে উপস্থিত সবাই হেসে দিল। সৌরভ মুখ খুলে বলে উঠল, দোস্ত, এটা মেঘ, তোরই বধূ। এমন ভাবে দেখছিস যেন প্রথমবার দেখলি। সৌরভকে চিমটি মেরে থামতে বলল আহতাব। আহতাব মেঘকে উদ্দেশ্য করে বলে উঠল, শালিকা, মেহতাব তো তোমাকে দেখে কল্পনায় ডুব দিয়েছে, ওকে বাঁচাও। আহতাবের কথায় সবাই হেসে দিল। হাসল না মেহতাব। মেঘ লজ্জা পেল, প্রকাশ করল না। মেয়েরা এসে সবাই এক টেবিলে গোল করে বসল। মিউজিক চালানো হলো। মুহূর্তেই রোমান্টিক পরিবেশ তৈরি হলো। সবাই ডিনার পার্টির জন্য ভালো ভালো খাবার অর্ডার দিয়েছে। খাবার এসে পড়েছে, সঙ্গে পার্টি আরও রসালো করার জন্য টিনা আর সামির এক পাশে এসে পড়ল। টিনা বলে উঠল, একটা প্ল্যান আছে। আমি আর তুমি এখানে সবচেয়ে অকাজের চরিত্র, তো আমাদেরকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। তাহলে কোম্পানিতে মেহতাব আমাদের দুজনকেই প্রমোশন করে দিতে পারে। টিনা, এমন কিছু করিস না বোন, যাতে। মেহতাব প্রমোশন তো ধুর, চাঙ্গায় তুলে রাখে। নো টেনশন, ওদের বিয়ে আরো রসালো করব। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আমি জানতাম না তুমি বাবুসিগিরি করতে পারো। টিনা মুচকি হেসে টেবিলে এসে বসে পড়ল। সামিরকে ইশারা করতেই ও উপরে চলে গেল। সবাই যার যার মতো খাচ্ছে। সৌরভ পা দিয়ে মিথিলার পায়ে গুঁতা দিচ্ছে। মিথিলার অগ্নিদৃষ্টি দেখেও থামেনি সে। মিথিলা কেশে বলে উঠল, সিমরান, শাম্মী, আমার পায়ে কিছু একটা পড়েছে, দেখ না প্লিজ। সৌরভ এই কথা শুনে পা নিজের জায়গায় গুটিয়ে নিল। মেহতাবের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে ওঠে, দোস্ত, আমার কিছু মেয়েদেরকে পাঠানোর টিপস দে। লাভ গুরু, তোরে ময়মনসিংহগামী ট্রেনে হানিমুনের টিকিট কেটে দেবো। ফ্রিতে ট্রাভেল আর হানিমুন হয়ে যাবো। এক ডিলে দুই পাখি আর কি। মেহতাব বিষম খেয়ে বলে উঠল সৌরভের কথা শুনে। সৌরভ হাঁ করে তাকিয়ে রইল। সে ভুল কিছু বলছে নাকি। মেঘ মেহতাবকে পানির গ্লাস এগিয়ে দিল। এই নিন।
মেহতাব পানি এক ঢোকে শেষ করলো। মেঘের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ মেঘ। সবাই যার যার খাওয়া শেষ করে ফেলল। সামির সবাইকে ড্রিঙ্ক সার্ভ করে দিল। মেঘ ড্রিঙ্ক করবে না। সামির বলে উঠল, ডোন্ট ওয়ারি ভাবি, এটা অ্যালকোহল না, ফ্রুট জুস। সামির মেঘকে জোর করে ধরিয়ে দিল। সামিরকে মেহতাব বলে উঠল, তোরা আজে বাজে কিছু করবি না, আমি ওয়ার্নিং দিচ্ছি। দোস্ত, ওটাই ফ্রুট জুস, সত্যি, রোফের দাড়ির কসম। রোফ চিবুকে হাত দিয়ে বলল, কিন্তু আমার তো দাড়ি নাই। সবাই ডিনার করে একসাথে বসে আছে। সবার হাতে ড্রিঙ্কস, মেহতাবের বাদে। টিনা ফিসফিস করে সামিরের কানে কিছু বলে দিল। সামির কথা মতো মেঘ আর মেহতাবের ড্রিঙ্কসের ট্যাবলেট জাতীয় কিছু একটা মিশিয়ে দিল। সামির ড্রিঙ্কস নিয়ে মেহতাবকে জোর করে ধরিয়ে দিল। মেঘ নিতে না চাইলে সামির টলমল চোখে তাকাতে নিতে বাধ্য হলো মেঘ। সবাই ভালো লেভেলের ড্রিঙ্কস করে নিয়েছে। কেউ দুলছে তো কেউ উল্টাপাল্টা কথা বলছে। টিনার বুঝতে বাকি নেই সামির সবাইকে অ্যালকোহল দিয়েছে ফ্রুট জুসের বদলে। অকর্মণ্য একটা। এই ভেবে সে সবাইকে যার যার রুমে দিয়ে আসার চেষ্টা করছে। সবাইকে নিয়ে সামির আর টিনা চলে গেল মেঘ আর মেহতাবকে বাদে। তাদের জন্য আজ বাসরঘর সাজাবে এই প্ল্যান ওদের। ওদের কাছাকাছি আনলে ওদের ঝামেলাও ঘুচে যাবে আর টিনাকেও ক্ষমা করে দিবে। যতই হোক সে মেহতাবের খারাপ অন্তত চায়নি। সে ভালো থাকুক এটাই তার প্রত্যাশা। এই ভেবে তপ্ত শ্বাস ফেলে সামির আর টিনা সবাইকে রুমে দিয়ে আসার জন্য নিয়ে গেল। মেহতাব আর মেঘ দুজন পাশাপাশি বসে আছে। টেবিলে হালান দিয়ে দুজন দুজনকে দেখছে। মেঘ মেহতাবের দিকে আর মেহতাব মেঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘ বলে উঠল, আপনি এত সুদর্শন কেন? আপনার মতো এত সুদর্শন পুরুষ পৃথিবীতে একজনকেও দেখিনি। মেহতাব মুচকি হেসে মেঘের কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। বলে ওঠে, তোমার দেখার দৃষ্টিভঙ্গি সুন্দর, আর আমি তো তোমারই অর্ধেক অঙ্গ। তুমি আমার অর্ধাঙ্গিনী। প্রত্যেক স্ত্রীর কাছে শ্রেষ্ঠ সুদর্শন পুরুষটি হচ্ছে তার স্বামী। আপনি এত রোমান্টিক কথা বলছেন, আজ কি হলো সাহেব? জানি না, আমি যখনই তোমাকে দেখি আমি ভুবন ভুলে যাই, কেবল তোমাকে জড়িয়ে ধরার ইচ্ছা অনুভব করি। আমি যখনই তোমাকে আমার পাশে একাকী পাই তখন আমি তোমাকে ভালোবাসার সুযোগ হারাতে পারি না। মেঘ মুচকি হাসে। নিজের মুখটাকে মেহতাবের আরো কাছে এনে ভালোবাসার স্পর্শ দেয় কপালে। মেহতাব মেঘের আরো কাছে চলে আসে। টিনা আর সামির নিচে এসে ওদের এত কাছাকাছি দেখে চোখ বন্ধ করে ফেলে। স্যামি, আমি যা দেখেছি তুমিও কি তাই দেখছো? আমি এমনি আত পাগল, আমায় দেখাই কিছু আসে যায় না। কথায় যুক্তি আছে। সামির রাগের দৃষ্টিতে তাকায় টিনার পানে। টিনা ইতস্তত করে বলে ওঠে, সরি, ভুল হয়েছে। এখন কি করব এই দুই চাতক পাখিকে নিয়ে? টিনা আর সামির উপরে চলে যায়। কোনো স্টাফের সাহায্যে মেঘকে নিতে পারলেও মেহতাবকে তুলতে পারবে না তারা। আর রুম মতো সাজাতে হবে। মেঘ মেহতাবকে ঠেলে দূরে সরিয়ে দেয়। বুকে কয়েকটা কিল খুশি দিয়ে বলে ওঠে, আপনি বড্ড খারাপ। আমায় ভালোবাসেন না, অনুভব করেন না। মেহতাব মেঘের হাত তার বাম বুকে চেপে ধরে। মেঘ অনুভব করতে পারছে মেহতাবের হার্টবিট বিদ্যুতের বেগে চলছে। মেহতাব মেঘের চোখে চোখ রেখে বলে ওঠে, কিছু জিনিস শুধু দূর থেকে অনুভব করা যায়, ধরা ছোঁয়া যায় না। এই হৃদয়ে তোমার জন্য ব্যাকুলতা অনুভব করতে তোমার কি ধরা ছোঁয়ার প্রয়োজন? মেঘ ওষ্ঠাধর প্রসারিত করে মুচকি হেসে নিশালো কণ্ঠে বলে ওঠে, না, আপনার কিঞ্চিত ভালোবাসাই যথেষ্ট এই মেঘকে অনুভব করিয়ে দিতে। এই সাহেব মেঘের একান্ত। মেহতাব স্মিত হেসে বলে ওঠে, তোমার ঠোঁটের হাসি যথেষ্ট আমায় অনুভব করিয়ে দিতে যে তুমি আমার। ভীষণ ভালো লাগে যখন তুমি আমার চোখে চোখ রেখে তাকাও। তোমার চোখের এক চাহনি আমায় বিশ্বাস করিয়ে দেয় তুমি শুধুই আমার। তোমার মুখের চাহনি আমার মনের ছবিতে আঁকা হয়ে গেছে, চাইলেও তা ছিঁড়ে ফেলা সম্ভব নয়। তোমার ঠোঁটের হাসি আমার বুকে গেঁথে গেছে, চাইলেও তা মুছে ফেলা সম্ভব নয়। আসলে তুমিটাই এই মেহতাবের সব। এই সাহেব তোমায় বড্ড চায়, অনেক চায়, ভীষণভাবে চায় অর্ধাঙ্গিনী। মেহতাবের প্রকাশ্য কথাগুলো আজ বেশ ভালো লাগছে শুনতে মেঘের কাছে। মেঘ মেহতাবের চোখে দৃষ্টি রেখে বলে ওঠে, ভালোবাসেন আমায়? মেহতাব উত্তর দেয় না। কোলে তুলে নেয় তার প্রিয়তমাকে। সকাল হয়ে গেছে। বাইরে কুয়াশার কারণে জানালায় পানির শুকনো কণা জমে গেছে। মেঘ বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে।
মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। মেঘ শোয়া থেকে উঠে পড়ে, আশেপাশে তাকায় মেহতাবকে খুঁজতে। মেহতাব ঘরের কোথাও নেই। মেঘ হাই তুলে নিজের গায়ে মেহতাবের শার্ট দেখে থমকে যায়। কালকের ঘটনা কিছুই মনে পড়ছে না তার। তাড়াতাড়ি বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হতেই তার চোখ যায় বিছানার পাশে টেবিল ল্যাম্পের দিকে, তার পাশে চিরকুট জাতীয় কিছু রাখা। মেঘ চিরকুট খুলতেই থমকে যায়। মেহতাব এক মনে গাড়ি ড্রাইভ করছে। সৌরভ, রৌফ, সিয়াম বুঝতে পারছে না হঠাৎ মেহতাব কাউকে না বলে লন্ডনের উদ্দেশ্যে কেন রওনা হয়েছে। অজানা ভয় তাদের গ্রাস করেছে। অন্যদিকে সামির বুঝতে পারছে মেহতাবের এহেন আচরণের কারণ, কিন্তু ভয়ে সে চুপসে আছে। মেহতাব গাড়ির মিরর গ্লাস দিয়ে সকলের ভয়ার্ত মুখ দেখে স্মিত হাসল। নীরবতা ভেঙে শুধালো, কে করেছে এই কাজ? কেউ কিছু বুঝতে পারল না সামির ছাড়া। মেহতাব আমারও শুধালো, আমাদের ড্রিঙ্কসে অ্যালকোহল আসলো কিভাবে? পাইনি আনসার, হারি আপ। সৌরভ বলে উঠল, দোস্ত, আমার ভালোবাসার কসম, আমি কিছু জানি না এই বিষয়ে। রৌফ বলে উঠল, দোস্ত, আমার 5 বছরের কসম, আমি কিছুই জানি না, এই বিষয়ে আমার কোনো হাত নাই। সিয়াম বলে উঠল, আমার বাবার তৈরি এতিমখানার কসম, আমিও জানি না, মনে হয় রৌফ করছে। জলজাত প্রমাণ ওর 2টা হাত। সবাই সিরিয়াস ভাবে সিয়ামের দিকে তাকালো। সিয়াম ইতস্তত হেসে চুপ হয়ে গেল। সবার কথা শেষে সামিরকে কিছু বলতে না দেখে সবাই সামিরের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল। সামির ইতস্তত করে মুখ ফুটে বলে উঠল, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া কিচ্ছু বলবো না। দোস্ত, মাফ করে দে, এরকম পরিস্থিতির সৃষ্টি হবে আশা করি নাই। আসলে আমি কালকে অ্যালকোহল মিশ্রিত ড্রিঙ্কসের মধ্যে টিনার কথা মতো নেশার ট্যাবলেট মেশানোর বদলে টিনার ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছি। আই সোয়ার তোমাদের মধ্যে কিছু হয় নাই। আমরা যখন নিচে এসেছিলাম স্টাফকে নিয়ে, তখন অলরেডি তোরা ঘুমাচ্ছিলি, আর টিনা মেঘের শাড়ি চেঞ্জ করে দিয়েছে কমফোর্টেবলের জন্য। তোরা সাক্ষী, আমি যদি মিথ্যা বলে থাকি আমার জীবনেও বিয়ে হবে না। সামিরের কথা শেষ হতেই মেহতাব তপ্ত শ্বাস ফেলে গাড়িতে জোরে ব্রেক কষল। সবাই পড়তে পড়তে বেঁচে গেল। মেহতাব বলে উঠল, আমাদের মধ্যে কিছু হয়েছে কি হয়নি এই নিয়ে আমার মাথা ব্যথা নেই। মেঘ আমায় ভুল বুঝুক, আই কান্ট অ্যাকসেপ্ট দ্যাট। বাই এনি চান্স ও যদি ভুল বুঝে, তোকে আমি বিক্রি করে দেব। সামির, গড প্রমিস। গাড়ি থেকে নাম তোরা। সবাই ভদ্র বাচ্চাদের মতো নেমে পড়ল। মেহতাব বলে উঠল, শুরু কর। সবাই জানে মেহতাব তাদেরকে দিয়ে কি করাতে চাইছে। সৌরভ আশেপাশে তাকিয়ে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলতে লাগলো, দোস্ত, এটা তো পার্ক, মান সম্মান সমুদ্রে মিশে দেবো, অন্য কোনো শাস্তি। আর এমনি তো সামিরের সব দোষ, আমরা কিছু করছি নাকি? মেহতাব শয়তানি হাসি দিয়ে গাড়ি থেকে নামতে যাবে, সবাই কান ধরে উঠবোস করতে শুরু করলো। মেহতাব ছোট্ট একটা হাসি দিয়ে কাউন্ট করতে শুরু করলো। শাস্তি শেষে সবাই কোমরে হাত দিয়ে গাড়িতে উঠে বসলো। রৌফ বলে উঠল, বিনিময় করে রুমে চলে গেল। শাম্মী, সিমরান, মিথিলা আর অহনা মেঘের কাছে শুতে চেয়েছিল। মেঘ একান্ত সময় কাটাতে চায় বলে তারা কেউ আর বিরক্ত করেনি। মেঘ রুমে ঢুকে বিছানায় আতশোয়া অবস্থায় বসে রইল। অনেকদিন পর ফোন অন করল। মেহতাব হয়তো কল দিতে পারে এই ভেবে ফোন অন করে সে বিছানার পাশে রাখল, যাতে কল দিলে সে শুনতে পায়। ক্লান্ত হওয়ায় 2 চোখের পাতা বন্ধ করতেই নিজের অজান্তেই সে ঘুমিয়ে পড়ল। মেহতাব কোম্পানিতে এসে পড়েছে। প্রাইভেট প্লেনে এসেছে, তাই সময় লাগেনি বেশি। হাতে ফোন নিয়ে মেঘের কথা ভাবছে সে। ফোন করবে কি করবে না এই ভেবে ফোন করল। একটা নয়, 20টারও বেশি। তার এখন বেশ অভিমান হয়েছে আর রাগও। রাগ ঝাড়তে সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হ্যারিকে ডেকে পাঠায়। হ্যারি রুমে প্রবেশ করে। ছেলেটার বয়স বেশি না, 16 কি 17 হবে। গায়ের রং মাত্রা অতিরিক্ত ফর্সা। হ্যারিকে বলে উঠল, সৌরভ, সমীর, সিয়াম আর রৌফকে ডেকে পাঠাও, হারি আপ। মেহতাবের কথা মতো হ্যারি চলে যায় ওদের কেবিনে ওদের ডাকতে। কেবিন রুমে ঢুকেই দ্বিধাদ্বন্দ্ব না করে বলে ওঠে, এই অনেকগুলো ঝামেলা তোমাদের বস ডাকছে। সবাই একজনের উপর অন্যজন ঘুমাচ্ছিল। কারো কথা কর্ণকুহর অব্দি পৌঁছাতেই পিটপিট করে তাকালো। হ্যারিকে দেখে ভূত দেখার মতো ভয় পেল। শুধালো, দোস্ত, এই গিরগিটি এখানে কি করছে? হ্যারি বাংলা খুব ভালো অনুবাদ করতে পারে আর বলতেও পারে, তাই তার বুঝতে অসুবিধা হয়নি। শয়তানি হাসি হেসে বলে উঠল,
তোমরা 4 জন আমার আগামী 100 জন্মের শত্রু। তোমরা যতবার পুনর্জন্ম হবে আমার ততবার হবে। বস আমাকে অনুরোধ করেছে তাই থেকে গেলাম, নয়তো তোমাদের মতো গাধা গরু মোরগ ছাগলের সাথে থাকার কোনো ইচ্ছেই নেই হ্যারির। হ্যারিকে আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে রোব বলে উঠল, কি হয়েছে মেহতাব, ডাকতেছে কেন? চল দেখে আসি। যেই ভাবা সেই কাজ। কেউ কোনো কথা না বাড়িয়ে কাঁচা ঘুম থেকে উঠে মেহতাবের অফিস রুমে চলে গেল সবাই। হ্যারি দূর থেকে মিটিমিটি হাসছে। তাদের আজ খবর আছে। হ্যারি ভালো করেই বুঝতে পেরেছে। সবাই নিজেদের দিকে চাওয়াচাওয়ি করে শিয়াম শুধালো, কিছু বলবি দোস্ত? মেহতাব বসা থেকে উঠে দাঁড়িয়ে পাশের কাচের জানলার দিকে এগিয়ে পর্দা সরিয়ে দিল। এতক্ষণ অন্ধকার থাকলেও পর্দা সরানোর কারণে মেহতাবের কেবিনে আবছা আবছা আলোর প্রবেশ ঘটছে। সে যে সাংঘাতিক রেগে আছে তা একটু হলেও সবাই আঁচ করতে পেরেছে। মেহতাব হ্যারিকে ইশারায় কিছু বলল। হ্যারি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে কোথাও একটা চলে গেল। সবার অবস্থা বেশ খারাপ। তারা অনবরত শুকনো ঢোক গিলছে। সামিরের জন্য তাদের কত বড় ঝড় পোহাতে হবে। হঠাৎ রুমে কারো প্রবেশ ঘটল। 2 জন পালোয়ান বেশবহুল আধুনিক কোট আর প্যান্ট পরিধান করা। হঠাৎ 2 জন মিলে তাদের 4 জনকে তুলে নিল, যেন তারা তাদের 2 জনের কাছে পুঁটি মাছ। ঠান্ডা কিছু অনুভব করতেই পিট পিট করে তাকালো তারা। নিজেদের সুইমিং পুলে দেখে চমকে গেল, তাও আবার হাফ প্যান্ট পরে। গার্ডরা সব প্যান্ট শার্ট খুলে নিয়েছে। এমনিতেই শীতের মৌসুম, তার উপর শিরশিরে বাতাস বহমান। বাংলাদেশের চাইতেও 10 গুণ বেশি ঠান্ডা এখানে। মুহূর্তেই থরথর করে কাঁপতে লাগলো তারা। সবাই সামিরের দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকালো। সামির জানে সে এখন গণপিটুনি খাবে। মুহূর্তেই সৌরভ, সামির, রোফ তাকে পানিতে চুবাতে শুরু করলো। সবাই এমসি অর্থাৎ মেহতাব চৌধুরী কোম্পানির নিচের ক্যাফে বসে আছে। সবার অবস্থা বেহাল। সামির তো 4টা জ্যাকেট সঙ্গে চাদর জড়িয়ে গরম গরম কফি নিয়ে বসে আছে। সৌরভ, রোফ, সিয়ামেরও একই অবস্থা। হঠাৎ কারো আগমন ঘটে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না, লাইট অন করতে ভুলে গেছে সবাই। আবছা আবছা আলোয় অবয়বটা দেখতে পেল তারা। ইয়ার কেউ না, টিনা। টিনা এসে তাদের সাথে বসে পড়ল। সামিরের কফিটা নিয়ে এক চুমুক দিয়ে কাপটা টেবিলে রেখে বলে উঠল, কেমন আছো তোমরা? আমি আজ থেকে এই এমসি কোম্পানিতে জব করব, আর আমার ভালো কাজের ক্রেডিট নিয়ে আমার প্রমোশন হয়ে যাবে। আই এম এ লাকি গার্ল, যার প্রথম দিনে প্রমোশন হবে। উফ! সবাই বেশ বুঝতে পারছে টিনা কোন কাজের কথা বলছে। সবাই কষ্টের মধ্যে থেকেও মুখে হাসি ফুটালো টিনার কথা শুনে। সামির বলতে যাবে, সবাই ওর মুখ চেপে ধরেছে। রৌফ হেসে বলে উঠল, হ্যাঁ, তোমার প্রমোশন নেওয়া উচিত। সামিরকে প্রমোশন দিতে চাইছিল মেহতাব। সামির তোমার নামে সব ক্রেডিট দিয়ে দিয়েছে। যাও মেহতাব, তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাহলে যাই, কি বলো তোমরা? টিনাকে এত প্রফুল্ল দেখে সবাই মিটিমিটি হাসল। নিজেদের স্বাভাবিক করে মাথা নেড়ে সম্মতি প্রদান করল। টিনা নিজের সুটকেস নিয়ে হাসতে হাসতে উপরে চলে গেল। সবাই টিনার ভাগ্যের নির্মম পরিহাস ভেবে একটু নড়ে চড়ে বসল। সবাই টিনাকে দেখার জন্য সুইমিং পুলে চলে গেল। কিছুক্ষণ পর টিনাকে গার্ডরা এনে সুইমিং পুলে ফেলে দিল। যেই জামা কাপড় পরেছিল সেই জামা কাপড় পরে আছে সে। সৌরভ আর বাকিরা উল্লাসে এগিয়ে গেল সুইমিং পুলের দিকে। টিনা বলে উঠল, হোয়াট ইজ দিস? রোফ কাপা কাপা বসে যাওয়া গলায় বলল, ইস ইস, ঠান্ডা শাস্তি। আর আমার প্রমোশন? ভোর হয়েছে, পাখিদের আনাগোনা বেড়েছে। ঘরের মধ্যে জানালা ভেদ করে সূর্যের আলো মেঘের মুখের উপর পড়তেই সে পিটপিট করে চোখ মেলল। নিঃশব্দে বিরক্তি প্রকাশ করল। ঘুম থেকে উঠে অ্যালার্ম বন্ধ করে নামাজ আদায়ের জন্য অজু করতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করে নিচে চলে গেল নাস্তার ব্যবস্থা করতে। অহনা টেবিলে খাবার সাজাচ্ছিল। মেঘকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে বলে উঠল, তোর ঘুম ভেঙেছে, আয় নাস্তা করে নিবি। মেঘ অহনাকে সাহায্য করতে নিলে অহনা জোর করে বোনকে চেয়ারে বসিয়ে দেয় আর পরোটার কিছু অংশ মুখে ঢুকিয়ে দিয়ে বলে ওঠে, মেহতাবের সাথে কথা হয়েছে? অহনার কথা কান অবধি পৌঁছাতে দেরি, টেবিল ছেড়ে উঠতে দেরি হয়নি মেঘের। সিঁড়ি দিয়ে হন্তদন্ত করে উঠে রুমে প্রবেশ করল। ফোন বিছানায় পড়ে থাকতে দেখেই হাতে নেয় সে। হাতে নিয়ে সে থমকে যায়। 1-2টা না 52টা কল। মাথায় হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ে। মেঘ বিছানায় শুয়ে আছে, মুখে বিষণ্ণতার ছাপ। একটা কলও শুনতে পেল না।
একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়ল। আপাতত এসব ভাবলে চলবে না। চাকরির প্রথম দিন পরিপাটি হয়ে যেতে হবে। সুটকেস খুলে জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে লাগলো। হঠাৎ চোখ গেল একটা প্যাকেটের উপর, যার উপর স্পষ্ট তার নাম লেখা। সে অবাক ভঙ্গিতে প্যাকেটটা খুলতে লাগলো। একটা হালকা গোলাপি রঙের 3 পিস, সুন্দর কাজ করা, বেশ সুন্দর। তার উপর একটা সিল করে লাগানো মিসেস MC। মেঘ অজান্তেই মুচকি হাসল। 3 পিস নিয়ে আয়নার সামনে ধরল, শুধালো, বেশ সুন্দর লাগছে। ওনার চয়েস বেশ ভালো বলতে হবে। হঠাৎ দরজায় টোকার শব্দ পেতেই পিছন ফিরে তাকাতেই অহনাকে দেখতে পেল। অহনা উদ্বিগ্ন হয়ে মেঘের কাছে এসে বিছানায় বসে পড়ল। মেঘের কপালে ভাঁজ পড়ল। মেঘ অহনার পাশে বসে বলে উঠল, কি হয়েছে আপু? অহনা মনমরা হয়ে বলে উঠল, আমি বেবি কনসিভ করেছি। অহনার কথাটা শুনে মেঘ কি করবে দিশা হারিয়ে ফেলল। কিন্তু অহনাকে এমন বিধ্বস্ত দেখে বলে উঠল, এটা তো খুশির খবর। মুখটা এমন করে রাখার কি হলো? আমাদের ঘরে একটা পুচকো সোনা আসবে। আলতো আলতো হাতে আমায় ছুঁয়ে দেবে, আমায় খালামণি বলে ডাকবে। কত মজা হবে। আমার চাকরির কি হবে? এবার মেঘ কি বলবে বুঝে পায় না। সত্যিই তো অহনা চাকরি সামলাবে না বাচ্চা ঘর সামলাবে? কিছু একটা ভেবে মেঘ বলে ওঠে, তুই চিন্তা করিস না, তেমন কিছু হবে না। আমরা দুই যা মিলে দেখবো, কেমন? অহনার কোনো প্রতিক্রিয়া না দেখে মেঘ আবারও বলে ওঠে, এবার তো হাসো অহির মাম্মাম। মেঘের কথা শুনে এবার অহনার মুখে একটু হাসির রেশ ফুটে ওঠে। মেহতাব চেয়ারে হেলান দিয়ে সবেমাত্র দু চোখের পাতা এক করেছিল, কারো পায়ের আওয়াজ পেয়ে উঠে পড়ে। সবাই এসে সামনের রকিং চেয়ারে এসে বসে পড়ে। মেহতাব ওদের দিকে তাকিয়ে কিছু একটা পরখ করে বলে ওঠে, তোদের একটা কাজ দিব, করতে পারবি? স্বামীর বাদে। সামিরের প্রফুল্ল মনটা নিমিষেই কাঁচুমাচু ভঙ্গিতে বলে ওঠে, দোস্ত, আমার পাপের ঘর খালি হইব কখন? যখন তুই কোনো কথা এমনকি মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করবি না তখন। আর কাজটা হলো, মেহতাব বলার আগ মুহূর্তে সৌরভ বলে ওঠে, কি করতে হবে দোস্ত? দেখ, আমরা এক পায়ে খাড়া। সবাই চেয়ার থেকে উঠে এক পায়ে দাঁড়িয়ে পড়েছে। হ্যারি মেহতাবের পাশে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। আজ থেকে তোদের কোনো টাফ কাজ করতে হবে না, আমি ম্যানেজ করতে পারবো। তোরা শুধু মেঘের ফিলিংস কি আমার জন্য সেটা জানিয়ে দিবি, ব্যাস। যদি মেঘের আমার প্রতি কোনো ফিলিংস থাকে তাহলে তোদের মাফ করার বিষয়টা আমি দেখব। না থাকলে তোদের সুইমিং পুলের কথা মনে আছে আশা করি। জানি এই কথাটা আনপ্রফেশনাল, বাট মানুষ ভালোবাসলে সব কিছু করতে পারে। সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল, কিন্তু শেষের কথাটার জন্য একদমই প্রস্তুত ছিল না। সিয়াম সামিরকে চিমটি মারল যে তারা স্বপ্ন দেখছে নাকি। সামির ব্যথায় মুখ দিয়ে শব্দ করবে, মেহতাবের দেয়া শর্তের কাছে হার মানতে হলো। সবাই যার যার কাজে চলে গেল। মেহতাব ফোন হাতে নিয়ে মেঘকে আবারও ফোন করবে কিনা এই ভেবে ফোন করেই দিল। মেঘ রেডি হয়ে নিয়েছে। হঠাৎ ফোন বেজে ওঠায় ফোনের দিকে দৃষ্টি দিতেই দেখতে পেল মেহতাবের নামটা জলজল করছে। কিছু না ভেবে ঠাস করে ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল। রিসিভ করার সাথে সাথে মেহতাব বলে উঠল, আর ইউ ওকে? ফোন ধরনি কেন? আবার আসলে শুনতে পাইনি। ওকে, ঠিক আছে। আজই কি জয়েন করবে? একটু পর বের হব। বাবা রাজি হয়েছে? আপনাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার কাছে নেই। ভালোবাসলেই হবে। শেষের কথাটা বলে মেহতাব ফোন কেটে দিল। মেহতাব আসতে বলায় মেঘ শুনতেও পায়নি। তখন মিনহাজ চৌধুরী নিজ থেকে মেঘ আর অহনাকে ডাক দিলেন। মেঘ ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বেশ অনেকদিন কেটে গেছে মেহতাবদের যাওয়ার পর। সবাই যার যার কাছে ব্যস্ত। মিথিলারা পড়াশোনা নিয়ে বিজি। সৌরভ, বাকি সবাই তাদের চাকরি। মেহতাব আর আহতাবের অফিস। মেঘও দুই দিক ভালো করে সামনে নিয়েছে। অহনার ডেলিভারির ডেটও পায় সন্নিকটে, তাই সে চাকরি থেকে কয়েকদিন স্থগিত নিয়েছে। আর মৌমিতা বেগমের কাছে থাকবে এই কয়েকদিন। সব ঠিক আছে, শুধু মেঘ আর মেহতাবের কথা বলার সময় কমে গেছে। মেহতাব সময়ের অভাবে খুব বেশি কথা বলতে পারে না। মেহতাব অনেক ব্যস্ত থাকায় মেঘও বেশি ফোন করে না, শুধু খবর নেওয়া হয় এই আর কি। মেঘ গেটের সামনে দাঁড়িয়ে আছে মেহসানের জন্য। মেহসানের স্কুল ছুটি হয়ে গেছে, তাই একসাথে যাবে তারা। পেছনে কেউ মেঘের নাম নিতেই সে পেছনে ঘুরে তাকায়। একটা ছেলে দাঁড়িয়ে আছে। আপনি কি এখানে জব করেন? জি, আপনাকে চিনতে পারলাম না। আমি নতুন জয়েন হয়েছি। আমি আরাব। ও, আমি মেঘ, মেহনুর মেঘ।
মেহসান তার বন্ধুদের নিয়ে গেট পেরোতেই মেঘের সাথে কাউকে কথা বলতে দেখে সেদিকে ভ্রুক্ষেপ করে, কলার উঁচিয়ে বলে ওঠে, এই যে মিস্টার অচেনা, ইনি মিসেস মেহতাব চৌধুরী। দূরে থাকবেন ইনার থেকে, না হলে মেহসান নামক ঝড়ে কবলে পড়তে হবে। মেঘ কোনো মতে মেহসানের মুখ চেপে ধরে। ওকে ওখান থেকে নিয়ে চলে এসেছে, না হলে আজ মেহসান লোকটাকে কথা দিয়ে আধমরা করে ফেলতো। মেহসান মুখ গোমরা করে রেখেছে। মেঘ মুচকি হেসে বলে ওঠে, কি খাবে তুমি? যেই মেহসান খাবারের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়, সে আজ এই কথা শুনে মুখ ফিরিয়ে রেখেছে। মেঘ একটা আইসক্রিমের স্টল থেকে 2টা আইসক্রিম নিয়ে মেহসানের হাতে ধরিয়ে দিয়ে বলে ওঠে, হয়েছে। মেহসান নামক লক্ষ্মী ছেলের মুখ এমন গম্ভীর থাকলে বেমানান লাগে। ভাবি আর কোনো অচেনা লোকের সাথে কথা বলবেন সব। এবার মেহসান ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকিয়ে বলে ওঠে, পাক্কা প্রমিস। এবার চলো। বাড়িতে মেঘ আর মেহসান ছাড়া কেউ নেই। মিনহাজ চৌধুরী আর আহতাব কাজসূত্রে বাইরে গেছেন। অরিন বেগম আর মেহসানের দাদি গ্রামের বাড়িতে চলে গেছেন। মেঘের উপর সব দায়িত্ব ভার সে সামলেও নিয়েছে। মেঘ খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখছে। মেহসানকে খেতে ডাকতেই মেহসান ফোন হাতে নিয়ে টেবিলে বসে পড়ে। সে ভিডিও কলে হুল্লোড় পার্টির সাথেই কথা বলছে। মেঘের দিকে ক্যামেরা ঘোরাতেই সৌরভ তার ল্যাপটপ মেহতাবের সামনে রাখে। মেহতাব কিছু ফাইল দেখছিল। ল্যাপটপে দৃষ্টি নিক্ষেপ করতেই তার বধূরূপী মেঘকে দেখে থমকে যায়। মেঘ বাড়িতে তরকারি বেড়ে রাখছিল। শাড়ির আঁচল কোমরে গুজে একদম প্রাক্কা গৃহিণী লাগছে তাকে। সবার দৃষ্টি মেহতাবের দিকে। মেহতাব বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। ছোট ছোট চুলগুলো মেঘের চোখের সামনে এসে তাকে জ্বালাতন করছে। মেহতাবের তো ইচ্ছে করছে ল্যাপটপের ভিতরে হাত ঢুকিয়ে ঠিক করে দিতে। অন্যদিকে মেঘ মেহসানকে ফোন ধরে থাকতে দেখে বলে ওঠে, অনেক কাজ করেছেন, এসে পড়ুন। মেহতাব ভাবে মেঘ তাকে ফিরে আসতে বলছে। পরক্ষণেই মেহসান ক্যামেরা ঘুরিয়ে নেয়। মেহতাব ল্যাপটপ থেকে দৃষ্টি ফিরিয়ে ফাইল টেবিলের উপর রেখে দেয়। চোখের নিচে হাত দিয়ে চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়ে। সামির বলে ওঠে, দোস্ত, আর কতদিন? ভালো একটা দিন দেখে মেঘকে প্রপোজ করে দে। কেচ্চা খতম। কেচ্চা কি? তোর বাচ্চার নাম মূর্খ। মেহতাব স্মিত হেসে বলে ওঠে, নট ব্যাড। সৌরভ খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে, আমাকেও আর ঠান্ডা শাস্তির কবলে পড়তে হইব না। আজকে আমি মিষ্টি বিলীন করব সবার পানে। ঠান্ডা শাস্তির কসম, এবারের সংগ্রাম। সবাই একসাথে বলে ওঠে, মেঘার আর মেহতাবের ভালোবাসার সংগ্রাম। সৌরভ আবার বলে ওঠে, এবারের সংগ্রাম। মিহির আসার সংগ্রাম। মেহতাব ভ্রুকুসকে তাকিয়ে বলে ওঠে, মিহি কে? তোর মায়া দোস্ত, 2050 সাল এসে পড়েছে, অর্থাৎ তোর প্রজন্ম আসার পার। মেহতাব স্মিত হেসে বলে ওঠে, বডিগার্ড। সবাই পালাই পালাই করে তাড়াতাড়ি ক্যাবিন ত্যাগ করে। মেহতাব আনমনে মুচকি হেসে বলে ওঠে, মিহির মাম্মাম, নট ব্যাড।